মেহেদি, রেডি? হ্যাঁ শুনো। জিংস, ওকে। বাট না, ইউ গো অ্যাহেড, ইউ গো অ্যাহেড। ওকে, তুমি তোমার তোমার আমাদের ইউনিভার্সিটিতে ফুটবল খেলার স্মৃতি মনে আছে? ইয়া, অ্যাবসলিউটলি। তোমার আমাদের আমাদের ডিপার্টমেন্টের তিনতলায় একটা গ্রাজুয়েট স্টুডেন্ট ইউনিট ছিল, যেখানে আমি আমি যখন স্টুডেন্ট অ্যাসোসিয়েশনে, তখন হচ্ছে একটা ফিফা কিনেছিলাম, ফিফা 2018। আর একটা ফুটবল টেবিল ছিল, যে ফুটবল টেবিলে ফুটবল খেলতাম। তোমার তোমার প্রশ্ন উঠতে পারে কেন হঠাৎ ফুটবলের কথা বলছি। ইয়া, আই তো এম অ্যাকচুয়ালি ওয়ান্ডারিং। সো আমার একটা স্পেশাল হচ্ছে মাদ্রিদ বেতার স্পেশাল এপিসোড, প্রাইমের জন্য একটা এপিসোড হচ্ছে, তোমার কন্টেন্ট ক্রিয়েট করছিলাম কিছুদিন ধরেই। তো সেখানে কন্টেন্টটা হচ্ছে জিরোনা, তোমার যেটা হচ্ছে বর্তমানে নাম্বার ওয়ান ইন 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 দ্য লা লিগা। দে হ্যাভ ওয়ান এগেন্স্ট বার্সেলোনা 4-2, a game where they utterly dominated. তাদের ড্রেসিং টেবিলের ঠিক মাঝখানে একটা 30 বছর বয়সী ফুটবল টেবিল আছে, যেটা খেলোয়াড়রা কোচেরা সবাই একসাথে খেলে। এবং this has been there since 1999. This football table is older than their club itself, because this football table is how they started their club. কিছু ফ্রেন্ডরা মিলে ফুটবল খেলতো একটা বারে। তারা যখন when they moved in, কিছু ফ্রেন্ডদের মধ্যে একজন হচ্ছে আমাদের সবার পছন্দের রক্তাক্ত প্রান্তরের নায়ক ইব্রাহিম গার্দিওলার ভাই, পেরে গার্দিওলা। এবং so yeah, it's very interesting that this football table is there and it's still alive, and this is part of the Girona tradition. So I have been dying to say this tiny snippet of information out before we could start. থ্যাংক ইউ সো মাচ এরিক, দ্যাটস হোয়াই উই ডু ইট। আজকের এপিসোডের নাম চিঠিপত্র। এটা মাদ্রিদ বেতার প্রাইমের দর্শকদের কাছে আমরা চিঠি আকারে কিছু প্রশ্ন চাই এবং তারা সেই চিঠির উত্তর দেন প্রশ্ন আকারে। সেই প্রশ্নগুলোর উত্তর দেবো আজকে হচ্ছে আমরা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। মাদ্রিদ বেতার প্রাইমের মেম্বারদের জন্য মাদ্রিদ বেতার প্রাইম গ্রুপে হচ্ছে উত্তরগুলো চলে যাবে। যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি মাদ্রিদ বেতারে। শুরু করা যাক আজকের এপিসোড। যেটা বলছিলাম, এপিসোডের নাম চিঠিপত্র। এটা মাদ্রিদ বেতার প্রাইমের একটা নতুন সেগমেন্ট, যেখানে সাপ্তাহিকভাবে আমরা আমাদের দর্শকদের কাছে এবং প্রাইমের মেম্বারদের কাছে হচ্ছে প্রশ্ন চাইবো। এটা মানে খুব সূক্ষ্মভাবে যোগসাজশ খোঁজার দরকার নেই, আমরাই ক্লিয়ার করে দিচ্ছি। ম্যানেজিং মাদ্রিদের একটা সেগমেন্ট আছে নাম মেইল ব্যাগ, এই নামটা সেখান থেকেই ধার করা। আবার যেহেতু মাদ্রিদ বেতারের অনেকগুলোই সেগমেন্টের নামে আমরা বাংলায় করে থাকি, সেজন্য চিঠিপত্র। সো আজকের চিঠিপত্রের যেই প্রশ্নগুলো এসেছে, বেশ কিছু প্রশ্ন আছে, একজনের আসলে অনেকগুলো প্রশ্ন আছে, বাট কিছু ইন্টারেস্টিং প্রশ্ন আছে এর মধ্যে। এই প্রশ্নগুলোর উত্তর দেবো আমি এবং এরিক মিলে। এবং আমাদের প্রশ্নেরগুলোর আলোচনা শেষ হওয়ার পর অ্যাকচুয়ালি এরিক জিরোনা নিয়ে আমাদের চমৎকার কিছু তথ্য দিয়েছে। জিরোনা আজকে যে বার্সেলোনার সাথে জিতেছে, সেই জয়ের মূল নায়কদের, অথবা বলা যায় যে আসলে মূল নায়ক যে, তিনি হচ্ছেন রিয়াল মাদ্রিদ কাস্টিয়ার প্লেয়ার মিগেল গুটিয়ারেসকে নিয়ে হচ্ছে আমরা কিছুটা আলোচনা করব। মাদ্রিদ বেতার প্রাইম এবং মাদ্রিদ বেতারের সকল দর্শককে আবারও আমন্ত্রণ জানিয়ে আজকের এপিসোড শুরু করছি। এরিক, লটস অফ কোয়েশ্চেন্স টু গো থ্রু, রেডি? Yes. Now, of course, একটা shout out, special shout out to Fahim Montasir. He's always asking great contents এবং great questions. তো আমার মনে হয় the minute he saw our post, তিনি যখন আমাদের পোস্ট দেখেছিলেন, he actually thought all the questions he could ask, এবং যেগুলো উত্তর হয়তো পডকাস্টে দেওয়া হয়নি, so he had all of them out, but all great questions. কিছু কোয়েশ্চেন নিয়ে আমরা অবশ্যই একটা, you can go off on a tangent essentially. Yeah, that's true. Okay, so let's start. মোহাম্মদ হোসেন প্রথমে প্রশ্ন করেছেন, কারভাল যেহেতু ইনজুরিতে, সেক্ষেত্রে 3-2-4-1 ফরমেশনে খেলা যায় কিনা। এখানে আমার কথা হচ্ছে, মানে খেলা অনেক ফরমেশনই যায়, বাট এখানে জাস্ট মানে ফরমেশন আছে দেখেই খেলতে হবে ব্যাপারটা তেমন না। আমাদের এই টিম লাস্ট কবে 3 ডিফেন্ডারের ফরমেশনে খেলেছে? আই থিঙ্ক জিদানের আন্ডারে 2020-21 মৌসুমের লাস্ট কয়েকটা ম্যাচ এই দল 3 ডিফেন্ডারের ফরমেশনে খেলেছে। সো যেই দলটা গত 3 বছরে 3 ডিফেন্ডারের ফরমেশনে খেলেনি, সেই দলের প্রথম রাইট ব্যাক ইঞ্জুরিতে পড়ার সাথে সাথে যদি আমাদের মানে চিন্তাটা আসলে এমন হয় যে পুরো ফরমেশন পাল্টে দিতে হবে, দ্যাটস নট রিয়েলি রিয়েলিস্টিক, দ্যাটস নট গোয়িং টু হ্যাপেন। কার্লো আনচেলত্তি উইল নট ডু দ্যাট, নাইদার শুড হি ডু দ্যাট।
সো আমার মনে হয় না যে 3 ডিফেন্ডারের ফরমেশনে খেলার কোনো সুযোগ রয়েছে। দানি কারভাল ইনজুরিতে পড়েছেন, তার ব্যাকআপ হিসেবে লুকাস ভাস্কেজ আছেন। লুকাস ভাস্কেজ যদি একান্ত খেলতে না পারেন তাহলে নাচো ফার্নান্দেজ আছেন। আমরা দেখেছি মাঝে মাঝে রুডিগারকে খেলতে। কেউ প্রশ্ন যদি করেন যে মিলিটাও 1950 সালে একবার রাইট ব্যাক হিসেবে খেলেছিলেন, তাই মিলিটাওকে রাইট ব্যাক হিসেবে খেলানো যায় কিনা, না আসলে ওইটাও সম্ভব না, কারণ মিলিটাও যেহেতু এসিএল ইঞ্জুরির কারণে এই সিজনে নেই। এছাড়াও ভিনিসিয়াস টোবায়াস আছেন, কাস্টিয়ার প্লেয়ার, তাকেও কিন্তু মূল দলের সাথে ট্রেনিং করানো হচ্ছে কারভালের ইঞ্জুরির কথা মাথায় রেখে। সো দের আর লোডস অফ অপশনস, মানে একেবারে যদি ইফ আই এম টু স্ট্রেচ ইট ভেরি ফার, ফেডে ভালভার্দেও হচ্ছে সেখানে খেলতে পারবেন। সো অ্যাভেলেবল প্লেয়ারদের মধ্যে আই ডোন্ট থিঙ্ক এই সব কিছু মিলিয়ে আসলে কারভালের ইঞ্জুরির পরে, কারভাল ইঞ্জুরিতে পড়েছেন এই কারণে রিয়াল মাদ্রিদের ফরমেশন চেঞ্জ করার কোনো ধরনের সুযোগ রয়েছে বা প্রয়োজন রয়েছে। এরিক, এনিথিং টু অ্যাড টু দ্যাট? তোমার রিয়াল মাদ্রিদ আসলে আমি জীবনে কখনো তাদেরকে 3টা ডিফেন্ডার একসাথে খেলতে দেখি নাই, এন্ড জাস্ট বিকজ আমি খেলতে দেখিনি ডাজন্ট মিন দ্যাট দে হ্যাভ নেভার প্লেড ইট। কিন্তু এখানে একটা উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে আমাদের আসলে রাইট ব্যাককে খেলেছেন বা রাইট ব্যাকে খেলার মতো খেলোয়াড় কিন্তু বেশ কিছু পরিমাণে আছেন। সো it's not that part of the season where you have to try something new because nothing else is working out. So আমার মনে হচ্ছে না তোমার কারভালকে কারভালের বদলে অন্য কাউকে দিয়েই আসলে রাইট ব্যাকে খেলানো হবে। বাট will that diminish our attacking ability? Yes, better than having 3 defenders who are not consistent with each other. I would take that over any day. এবং আরেকটা ব্যাপার হচ্ছে তোমার নেভার ফিক্স সামথিং দ্যাটস নট ব্রোকেন। সো এই মুহূর্তে আমার মনে হয় দল এত ভালো খেলছে, এটার জন্য ইটস ইভেন মোর ইম্পারেটিভ যে সিস্টেম যেন কোনোভাবেই চেঞ্জ না করা হয়। যতক্ষণ পর্যন্ত এই সিস্টেমে প্লেয়ার পরিবর্তন করে খেলানো সম্ভব হয় ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় সেটা করা মানে উচিত, রাদার দেন চেঞ্জিং দ্য সিস্টেম অল টুগেদার। পরবর্তী প্রশ্নে যাব এরিক। পরবর্তী প্রশ্ন করেছেন ফাহিম মুনতাসির, স্কোয়াডের ডেপথ এবং ইনজুরি পরিস্থিতি বিবেচনায় চ্যাম্পিয়ন্স লিগের দৌড় কতটুকু যাবে বলে আশা করছেন? এটা এটা আই ডোন্ট থিঙ্ক লাইক দিস ইজ প্রবাবলি। প্রশ্নটাকে রিফ্রেশ করি, চলো আসো। তোমার প্রশ্নটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য রিয়েলিস্টিক এক্সপেকটেশন অফ রিয়াল মাদ্রিদ ইন দিস চ্যাম্পিয়ন্স লিগ? আমার মনে হয় মানে আমরা ওভার জিনিসটা, I understand your question, মানে আমার মনে হয় এটা we are not at the juncture of the season যেখানে we can actually provide an analytical answer to this. But যদি মানে আমার র্যান্ডম অ্যান্সার জানতে চাও, I would say probably quarter finals depending on the draw, কারণ মানে you see there are so many variables that we don't know কার সাথে খেলছি রাউন্ড অফ 16-এ। তারপর হচ্ছে তোমার রাউন্ড অফ 16-এ আমাদের দলের এই সিজনে যে তোমার ইনজুরির যে অবস্থা, আমরা নকআউট রাউন্ডে কোন প্লেয়ারদেরকে অ্যাভেলেবল পাচ্ছি না পাচ্ছি, দের আর সো মেনি ভেরিয়েবল যেগুলো আমাদের মানে একেবারেই অজানা। আমার মনে হয় সেই ক্ষেত্রে এই ধরনের প্রেডিকশন করাটা একটু ডিফিকাল্ট। বাট ইফ আই হ্যাড টু গিভ আ ভেরি র্যান্ডম অ্যান্সার, আই উড প্রবাবলি সে কোয়ার্টার ফাইনালস। না, তুমি কোয়ার্টার ফাইনালস বলবা, এটা খুবই স্বাভাবিক। কোয়ার্টার ফাইনালস ইজ আ ভ্যালিড অ্যান্সার। আমার উত্তর এখানে আসলে চ্যাম্পিয়ন্স লিগ, যেহেতু র্যান্ডম অ্যান্সার, চ্যাম্পিয়ন্স লিগ জেতাটাই আসলে এক্সপেকটেশন থাকবে, এন্ড এনিথিং ইজ পসিবল। বাট সবচেয়ে বড় কথা আসলে চ্যাম্পিয়ন্স লিগের ক্ষেত্রে যেটা, যে রিয়াল মাদ্রিদের এগেইনস্টে খেলতে গেলে সকল খেলোয়াড়রাই, সকল দলই আসলে একটা নার্ভাস পয়েন্ট থেকে খেলে। বিগত কয়েক বছরে অনেক হাই ফ্লাইং দলকে আসলে রিয়াল মাদ্রিদ হাম্বল্ড করে ফেলেছে। তোমার সেটা পিএসজি বলো, লিভারপুল বলো, সিটি বলো, চেলসি বলো, একাধিক দল এসেন্সিয়ালি। তো এই জন্য বলছিলাম যে তোমার লাইক আ লট অফ থিংস হ্যাজ টু গো রাইট অবভিয়াসলি চ্যাম্পিয়ন্স লিগে ভালো করতে হলে, বাট টিমস নট ইন দ্য ওয়ার্স্ট পসিবল শেপ টু কমপ্লিটলি রুল আউট চ্যাম্পিয়ন্স লিগ। At the same time, teams not in the best possible shape to win it. We have to be realistic with our expectation and see the games, enjoy the games, but not have that another remote under is loading soon. এবং আমার আই থিঙ্ক যদি তুমি যেই জিনিসগুলো আলোচনা করে বললে ওগুলার বেসিসে আই নো দ্য টিম ইজ ডুইং ভেরি ওয়েল, বাট আমাদের এটাও মনে রাখতে হবে আমরা সেভিয়া, বার্সেলোনা, রিয়াল বেটিস এবং অ্যাথলেটিকো মাদ্রিদ, এই 4টা টিমের এগেনস্টে যে মানে তাদের মাঠে গিয়ে খেলেছি, সেখান থেকে মাত্র একটা ম্যাচ জিততে পেরেছি। সেটা হচ্ছে পুরোপুরি জুড বেলিংহামের, মানে বার্সেলোনার কাছ থেকে যতভাবে আউটপ্লেড হওয়া যায় ততভাবে আউটপ্লে হওয়ার পর জুড বেলিংহামের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সের কারণে আমরা সেই ম্যাচটা বের করে আনতে পেরেছি। এছাড়া কিন্তু আমরা অ্যাথলেটিকোর মাঠে হেরেছি, সেভিয়ার মাঠে ড্র করেছি, রিয়াল বেটিসের মাঠে ড্র করেছি। সো ইটস ট্রু যে তোমার একটা লিগ জিততে হলে ছোট টিমগুলোর সাথে পয়েন্ট বের করে আনাটা
মানে কনসিস্টেন্টলি করে যেতে হবে, বার্সেলোনা যেটা বছরের পর বছর করে আসে। বাট একই সাথে আমাদের মনে রাখতে হবে আমাদের দল কিন্তু মানে এই যে চারটা দলের নাম বললাম, লা লিগার চারটা বড় দল, সেভিয়া, আমরা হ্যাঁ জিরোনার সাথে জিতেছি, জিরোনার ব্যাপারে পরে আসবো, বাট সেভিয়া, অ্যাথলেটিকো মাদ্রিদ, বার্সেলোনা এবং রিয়াল বেটিস, এই চারটা ম্যাচের মধ্যে আমরা মাত্র একটা ম্যাচ জিততে পেরেছি, একটা ম্যাচ খুব বাজেভাবে হেরেছি। সো আসলে ইউরোপে ইফ উই আর ফেসিং এ ম্যানচেস্টার সিটি অর ইফ উই আর ফেসিং সামওয়ান লাইক ইন্টার মিলান, তাহলে কি হবে এটা কিন্তু আসলে আমরা এই এত দিন পর্যন্ত বেলিংহামের যে পারফরমেন্স বা রড্রিগোর যে পারফরমেন্স, এগুলোর উপর ভিত্তি করে কিন্তু আসলে আমরা খুব মানে বড় মুখ করে বলতে পারবো না যে রিয়াল মাদ্রিদ ক্যান কাম আউট অফ দোজ গেমস উইনিং। স্পেশালি তোমার ইভেন তুমি দেখো বায়ার লেভারকুজেনের মতো টিমগুলো যেভাবে খেলছে, অ্যান্ড সো সব ওই ওই জিনিসগুলো মিলিয়ে আমার মনে হয় ইটস ইটস স্টিল ভেরি হার্ড টু সে। বাট যদি মানে ফেব্রুয়ারিতে মার্চে আমাদের দলের কি প্লেয়াররা কামাভিঙ্গা, চুয়ামেনি, ভিনিসিয়াস তারা সবাই স্ট্রংলি ইনজুরি থেকে কামব্যাক করতে পারেন এবং এই ধারাটা যদি টিম লিগে অব্যাহত রেখে লালিগা একটা বড় লিড ততদিনে নিয়ে ফেলতে পারে, তখন কিন্তু তারা মেন্টালিও দে উইল বি হ্যাভিং সাম রুম টু ফোকাস অন চ্যাম্পিয়ন্স লিগ অ্যান্ড এটসেট্রা। সো আমার মনে হয় দ্যাট উড বি বেটার টাইম। পরবর্তী প্রশ্নে যাব, ওভারঅল এবারের ইনজুরি ম্যানেজমেন্টকে কীভাবে দেখছেন? নাকি আমি অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা বুঝতে পারিনি। ইনজুরির কোশ্চেনটা সাথে আমি আসলে যদি আমি তোমার মনে করো, আমরা আসলে কিন্তু পুরানো পয়েন্টটা নিয়েই আমরা এই প্রশ্নটার উত্তর কিন্তু গত প্রশ্নতে দিয়ে দিয়েছি যে রিয়াল মাদ্রিদের ইনজুরি আসলে মানে এত ইনজুরির ভিতর দিয়ে আমরা গিয়েছি রিসেন্টলি যে আই ডোন্ট নো হুজ প্লেইং অ্যান্ড হুজ নট প্লেইং। কারভাহালের প্রশ্নটা দেখার পরে আমি জানতে পারলাম কারভাহাল ওয়াজ ইনজুর্ড, এবং অ্যাথলেটিকে পড়তে পারলাম যে ভিনিসিয়াস জুনিয়র ইজ কামিং ব্যাক। দিস ইজ তোমার আমার কাছে এই প্রশ্নটাকে যদি এভাবে দেখি যে তুমি কি এটা কি ইনজুরি বা ইনজুরি ক্রাইসিস বলবা রিয়াল মাদ্রিদকে, নাকি তুমি এটা বলবা যে দিস ইজ সামথিং উই হ্যাভ সিন অ্যান্ড দেয়ার আর সাম পজিটিভ থিংস অন দ্য হরাইজন? না, তোমার ইনজুরি ক্রাইসিস তো বটেই। তুমি দেখো মানে রিয়াল মাদ্রিদের এই ব্যাপারটা নিয়ে আমরা মাদ্রিদ বিতার প্রাইমে আগে আলোচনা করেছি। আমরা দেখেছি যে ওই যে রিয়াল মাদ্রিদের চিফ মেডিকেল অফিসারকে যে স্যাক করা হয়েছে, এটার কারণ হিসেবে আমরা দেখেছি যে আর্দা গুলার তিনি বারবার রিল্যাপসে পড়ছিলেন, এটাকে একটা কারণ হিসেবে দেখানো হয়েছে। তারপরে জুড বেলিংহাম যখন প্রথমে শোল্ডার ইনজুরিতে পড়লেন, তখনও আসলে রিয়াল মাদ্রিদের প্রধান চিকিৎসক তিনি যে মানে উদ্ভট ধরনের পরামর্শ দিয়েছিলেন, সেই সবগুলো জিনিস বিবেচনা করেই নাকি হচ্ছে তাকে স্যাক করা হয়েছে। সো বাট দিস guy is not doing this as something new. He has been doing this since 2017. এতদিন কোথায় ছিল এই জিনিসটা, মানে এতদিন যে সে ছিল, এটাই তো ক্রাইসিস। সো এখন মানে হঠাৎ করে আমাদের ক্লাব কেন এই বিষয়ে জাগ্রত হয়ে গেছে, এটা আমার কাছে একটা মিস্ট্রি। আর আমার মনে হয় এই প্রশ্ন দুইটা আলাদা প্রশ্ন নিয়ে একসাথে করে ফেলেছেন, যে ইনজুরি ম্যানেজমেন্টকে কীভাবে দেখছেন, না আমরা ইন্ডিভিজুয়াল এক্সিলেন্সের কারণে বারবার উতরে যাচ্ছি। ইন্ডিভিজুয়াল এক্সিলেন্সের কারণে আমরা মনে হয় এটা একটা এটাও একটা কোনানড্রাম। টিম এই মুহূর্তে ভালো খেলছে, কার্লো আনচেলত্তি ট্যাকটিক্যালি বেশ কিছু ভালো পরিবর্তন করেছেন, যেটা সুফল আমরা পাচ্ছি। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, ওয়্যার উড উই বি উইদাউট জুড বেলিংহামস গোলস, রাইট? এবং জুড বেলিংহামের কিছু গোল কিন্তু পুরোপুরিই তার ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের ফসল, যেমন বার্সেলোনার সাথে তার প্রথম গোলটা। যেমন আবার গত ম্যাচে রিয়াল বেটিসের সাথে তিনি যে গোল করেছেন, ওইটা একটা ড্রিলড রুটিন, ট্রেন্ড বাই দ্য কোচ। ওইটা তোমার ট্যাকটিক্সের আউটকাম, ওইটা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের আউটকাম না। সো আই থিঙ্ক দ্য অ্যান্সার ইজ প্রবাবলি সামওয়্যার ইন দ্য মিডল। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশ ফুটবলে একটা সার্বিক জাগরণ তৈরি হয়েছে, এটাকে আপলিফট করতে কি কি কাজ এখনই শুরু করা উচিত? মেবি হোল্ড অন, বাংলাদেশ ফুটবল যাওয়ার আগে তোমার আরো কয়েকটা প্রশ্ন আছে তুমি রিয়াল মাদ্রিদ নিয়ে, সেগুলোকে একবারে লেট ইউ ওয়ান্ট টু র্যাপ ইট আপ? শিওর, লেটস ডু দ্যাট। তিনি আরো প্রশ্ন করেছেন, তোমার ফেভারিট দুইজন খেলোয়াড় ফারলান মেন্ডি। ওকে, হ্যাঁ, মেন্ডিকে নিয়ে প্রশ্নটার জন্য আমি অ্যাকচুয়ালি একটা ইমেজ রেডি রেখেছি। অর্ধেক সিজনের পারফরমেন্স দেখার পর ফিট থাকলে লেফট ব্যাকে কাকে ফার্স্ট চয়েস হিসেবে চান, মেন্ডি নাকি ফ্রান গার্সিয়া? এটা হচ্ছে মেন্ডির মানে পারফরমেন্স ওভার দ্য লাস্ট 1 ইয়ার। মেন্ডির ব্যাপারে একটা কথা খুব প্রচলিত ছিল যে সে মানে ডিফেন্সিভ লেফট ব্যাক হিসেবে পৃথিবীর বেস্ট লেফট ব্যাক, ব্লা ব্লা ব্লা, এগুলো আমরা মাদ্রিদ বেতার প্রাইমের মানে মাদ্রিদ বেতারের পডকাস্টে বলেছি। এই যে সে ট্যাকেলস পার্সেন্টাইল 4 মানে হচ্ছে পৃথিবীর 96% লেফট ব্যাক তার থেকে বেটার। ব্লকস 6 মানে হচ্ছে পৃথিবীর
94% লেফট ব্যাক তার থেকে বেটার। এরিয়াল সোয়ান, আমরা এরিয়ালে প্রচুর গোল খাচ্ছি, পৃথিবীর 97% লেফট ব্যাক তার থেকে বেটার। আর ওই যে আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন নন পেনাল্টি গোলস, নন পেনাল্টি এক্সজি, শট, অ্যাসিস্ট, তারপরে হচ্ছে প্রোগ্রেসিভ পাস। একটা দলের ফুলব্যাকের বর্তমান বিশ্ব অন্তত প্রথম কাজই হচ্ছে বল প্রোগ্রেশন। সেখানে প্রোগ্রেসিভ ক্যারি, বল পায়ে নিয়ে ক্যারি করার ক্ষেত্রে পৃথিবীর 95% লেফট ব্যাক হচ্ছে তার থেকে বেটার। আর প্রোগ্রেসিভ পাসের ক্ষেত্রে হচ্ছে তোমার 65% লেফট ব্যাক তার থেকে বেটার। সো আই থিঙ্ক মেন্ডি, মানে কাকে চান এটার অ্যান্সারে এনি ওয়ান বাট মেন্ডি ইজ প্রবলি মাই অ্যান্সার। এনিথিং টু অ্যাড টু দ্যাট? এনিওয়ান বাট মেন্ডি ক্লাবের মেম্বার আমরা হচ্ছে 2019 সাল থেকে মেহেদি। ইয়েস, দিস ইজ গোয়িং স্ট্রং, বাট আমার আসলে খুব ভালো লাগছে যে তার পাস কমপ্লিশন রেট 99, that's the only one of the few things that he's on the green. না, কারণ তার পাস কমপ্লিশন তো হবেই, কারণ তার যে তোমার পাস, তার মধ্যে তো 99% পাসই হচ্ছে ক্রুসের কাছে ব্যাক পাস। এটা তো তোমার এটাই বলতে যাচ্ছিলাম যে ক্রুজের কাছে ব্যাক পাস। এবং তুমি দেখো পাসটা দেয় এমন কাউকে, যার মনে করো ক্রুজ যদি পাসটা ঠিক মতো রিসিভ করতে না পারে, তাহলে সেখানে তার মেন্ডির পাস কমপ্লিশন কমে যাবে। বাট ক্রুজ ইজ ভেরি সেফ, রাইট? হি ইজ দ্য সেফেস্ট গাই ইউ ক্যান পাস ইট টু। সো এই কারণে তার পাস কমপ্লিশন হচ্ছে তোমার 99%। There is no Valverde to give the pass to. There is no flair wala খেলোয়াড় নাই. We believe in safe football. But মেন্ডির যে তোমার ধারণাটা যে সে ডিফেন্সিভলি সলিড, এটা আসলে আমি বলবো হচ্ছে ফর আ ল্যাক অফ আর ডিফেন্সিভ বেঞ্চমার্ক এট রিয়াল মাদ্রিদ। কারণ আমাদের লেফট ব্যাকরা বিগত 20 বছর ধরে তারা প্রচন্ড রকম অ্যাটাকিং খেলে আসছেন। সেই অ্যাটাকিং খেলার বাইরে তুমি সেটা মার্সেলো ভিয়েরা বলো অথবা তুমি সেটা রবার্তো কার্লোস বলো, সেই অ্যাটাকিং খেলার বাইরে তুমি যখন হচ্ছে মেন্ডিকে দেখছো হু ইজ নট প্লেইং ওয়েল, your head's gonna go there, okay, maybe he's good in defense because he is in the defensive area most of the time, right? So এই কনটেক্সট থেকে আমার মনে হচ্ছে আমাদের মনের মধ্যে ধারণাটা এসেছে আমরা আসলে কম্পেয়ার করছি মার্সেলো বা রবার্তো কার্লোসের ডিফেন্সিভ ইনপুট থেকে। But in any case, না, we are a staunch member of anyone but Mendy club, এবং ফ্রান গার্সিয়া is a very terrific player. তোমার কাছে কি এই ফ্রান গার্সিয়ার এই সিজনের এই গ্রাফটা আছে? I think I can pull it up. Give me a second. Yes, because this graph actually gives. I was looking at it on a different person. আমি লিভারপুলের বর্তমানে যে সেকেন্ডারি লেফট ব্যাক কস্তাস তিমিকাস, I was watching him because মেন্ডির যে পারফরম্যান্সটা তুমি সেটা আসলে মানে you don't have to look at a like number one player of a good team. You have to look at a number two or a number third choice left back to see how good he plays against it. Remember, Mendy has a এটা হচ্ছে তোমার এটা স্টিল মেন্ডি। আমি ফ্রান গার্সিয়াটা পুল আপ করছি এই মুহূর্তে। করতে আমি এটাই দেখে অবাক হচ্ছিলাম যে this the Costa Civic is a person who does not exactly known for defensive input is there. ফ্রান গার্সিয়াটা আসলে মনে করো আমি পেয়ে গিয়েছি। Oh, you also found it at the same time. Perfect. So Ariel Swan, এটা ছাড়া he has been essentially completely outplaying Mendy, like, and yet we have people who's gonna be thinking Mendy is a defensively solid player, but the data does not lie. Yeah, at least on this case the data does not lie. Yes. এগেইন আমার মনে হয় চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে এই প্রশ্নের উত্তর অলরেডি একবার দেওয়া হয়েছে। এর পরের প্রশ্ন হচ্ছে, আমরা জানি লুনিনের পটেনশিয়াল আগে থেকে অনেক বেশি ছিল, তবে এতটা গ্যাপের পর আজমক এত ভালো খেলাকে একটা পুনর্জাগরণ বলা চলে, এর পেছনে কী কী কারণ আছে বলে মনে করেন? ইজ ইট অ্যানাদার ডন কার্লো ম্যাজিক জাস্ট লাইক ভিনিসিয়াস অ্যান্ড রড্রিগো? এরিক আমার মনে হয় ডিসকানেক্টেড হয়ে গেছে, বাট হি শুড বি ব্যাক মোমেন্টারিলি। ওয়াইল এরিক কামস ব্যাক আমরা আলোচনাটা চালিয়ে যাব। অ্যান্ড এটা বলতে বলতে আসলে এরিক চলে এসেছে। সো এরিক, যে প্রশ্নটা নিয়ে আলোচনা করছিলাম যে লুনিনের পুনর্জাগরণটা কি, মানে আসলে কেন? আই থিঙ্ক লুনিন ওয়াজ অলওয়েজ এ গুড গোলকিপার, বাট আমার মনে হয় তার কনফিডেন্সের অভাব ছিল। এখন এই কনফিডেন্সটা থেকে আসলে মানে কার্লো আনচেলত্তি দিয়েছেন না গোলকিপিং কোচ লুইস লোপেজ দিয়েছেন, এটা আমি জানি না, বাট
অ্যাকচুয়ালি এমন খবরও ছিল যে কার্লো আনচেলত্তি লুনিনকে খুব একটা পছন্দ করেন না, কারণ লুনিন নাকি গোলকিপিং কোচ লুইস লোপেসের সাথে মানে একটা ঝামেলায় জড়িয়ে গিয়েছিলেন, এই কারণে আসলে আবার জাস্ট কার্লো আনচেলত্তি একেবারে না পেরেই হচ্ছে তাকে খেলাচ্ছিলেন, এরকম একটা ব্যাপার চালু ছিল। বাট দ্যাট অ্যাপারেন্টলি ইজ নট দ্য কেস। আমরা দেখতে পাচ্ছি যে রিয়াল বেটিসের সাথে কিন্তু কেপা ফিট থাকার পরেও পরপর 2 ম্যাচে লুনিনকে নামানো হয়েছে, অ্যান্ড প্রবাবলি লুনিন উইল কন্টিনিউ টু প্লে ইন দ্য লিগ ফর নাও, অ্যান্ড কেপাকে খুব সম্ভবত চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটাতে খেলানো হবে। বাট এনিথিং টু অ্যাড রিগার্ডিং লুনিন, এরিক? স্ট্যাটিস্টিক্যাল আউটলায়ার রিয়াল, আসলে সেকেন্ডারি গোলকিপারদেরকে ইউ হ্যাভ টু বি অ্যাট 100% ইন এনি কেস ইন অর্ডার টু মুভ, ইন অর্ডার টু প্লে। অ্যান্ড রিয়াল মাদ্রিদের আসলে তোমার সেকেন্ডারি গোলকিপার আমার মনে হয় বিগত 10 বছরের মধ্যে লুনি ইজ সামবডি আই হ্যাভ বিন এবল টু লুক অ্যাট অ্যান্ড সি দ্যাট ওকে দিস ইজ অ্যাকচুয়ালি আ সলিড গোলকিপার, বিকজ আই হ্যাভেন্ট সিন এনিওয়ান দিস গুড অ্যাজ লুনিন। দিস ইজ হোয়াট I gotta say. But playing for Real Madrid is mental stress on its own. So এটা কাটিয়ে ওঠার পরে যদি তিনি ভালো খেলে থাকেন, then we are happy. And he's playing good at the right time, so that even if Kepa does blunder, we have a very solid backup to play. So that's, I actually don't know why he's playing like, if this is his benchmark, because আমরা আসলে তার এত খেলাই দেখিনি। Yep. আমি অ্যাকচুয়ালি টু বি অনেস্ট আই এম নট টু বদার্ড অ্যাবাউট আইদার কেপা আর লুনিন, কারণ আমার মনে হয় দুইজনের মধ্যে ডিফারেন্সটা খুব বেশি ড্রাস্টিক্যালি ডিফারেন্ট না। কেপাও যখন খেলছিলেন তখন আসলে বেশ কয়েকটা ম্যাচে ক্লিন শিট এনে দিয়েছেন, ডিফিকাল্ট সেভসও করেছেন। সো লাইক বোথ অফ দেম হ্যাভ সিমিলার লেভেলস, হয়তো একজন 19 কোনো অ্যাসপেক্টে, একজন 20 এরকম হতে পারেন। এই মুহূর্তে লুনিন ইজ ক্লিয়ারলি দ্য বেটার ওয়ান। আবার হয়তো এরকম একটা স্ট্রেজ যাবে সিজনে যখন তোমার কেপা উইল বি দ্য বেটার ওয়ান, বাট নাইদার অফ দেম আর বেটার দেন কোর্তোয়া। সো আমাদের অ্যাকচুয়ালি মূল গোলকিপার যতদিন না ফিরছেন আমরা তাদেরকে দিয়ে কাজ চালাবো, দ্যাটস দ্য এক্সটেন্ট অফ ইট। ম্যান সিটির ট্যাকটিক্স কি ফল করতে শুরু করলো, নাকি গত কয়েক ম্যাচ অমন পারফরমেন্সই শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা? অ্যান্ড এগেইন আই থিঙ্ক এটা মানে আমি কিছুদিন আগে ওই স্ট্যাটস বম্বের কো ফাউন্ডার আলীর সাথে কথা বলার সময় একটা আমার মানে অনেক ব্যাপারে আমার চোখ খুলে গেছে। তার মধ্যে একটা ছিল হচ্ছে যে আলীর একটা স্টেটমেন্ট ছিল এমন যে যতক্ষণ পর্যন্ত না একটা সিজনের একটা টিম সব দলের সাথে খেলে ফেলেছে তার আগে আসলে যেই স্যাম্পল সাইজ নিয়ে আমরা কথা বলি না কেন, ইটস টু স্মল। সো তুমি দেখো এখনো পর্যন্ত কিন্তু ম্যান সিটি কয়টা 15-16টা ম্যাচ খেলেছে, সো 19টা ম্যাচই কিন্তু এখনো খেলেনি। মানে এই সিজনে যাদের সাথে খেলার কথা তাদের সবার সাথে কিন্তু এখনো খেলেইনি। সো তার আগে একটা সিজনে আমার মনে হয় এই ধরনের ডেফিনেটিভ কিছু বলাটা খুবই ডিফিকাল্ট। এই জন্য আমি এই সিজনে আসলে তেমন কোনো ডেফিনেটিভ কোনো কিছু বলতে চাচ্ছি না, কারণ যখন আমি ব্যাপারটা নিয়ে ভাবলাম আসলেই যেমন আমরা ওই পডকাস্টটা করেছিলাম আলীর সাথে যখন আই থিঙ্ক লা লিগায় 12-13টা ম্যাচ খেলা হয়েছে, এবং তখন আলী ওয়াজ ভেরি হোপফুল অ্যাবাউট রিয়াল মাদ্রিদ, কারণ রিয়াল মাদ্রিদ ততদিনে অলরেডি তোমার বার্সেলোনা এবং অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে খেলে ফেলেছে, এবং লা লিগার বটম 5 ওই মুহূর্তে যারা ছিল তাদের সাথে খেলেনি। সো স্ট্যাটিস্টিক্যালি, বিকজ লাইক হি ইজ এ কো ফাউন্ডার অফ স্ট্যাটস বম, হি থিঙ্কস ইট স্লিপস স্ট্যাটস। সো স্ট্যাটিস্টিক্যালি হি ওয়াজ রাইট যে আমরা যদি কিছু প্রজেক্ট করতে যাই রিয়াল মাদ্রিদের এখান থেকে ভালো করার সম্ভাবনা বেশি, কারণ টাফ টিমগুলোর সাথে খেলা হয়ে গেছে বাট বটম টিমগুলোর সাথে খেলা হয়নি, উইথ দ্যাট ফিয়ার ইনট্যাক্ট যে রিয়াল মাদ্রিদ বটম টিমগুলোর সাথেই সাধারণত পয়েন্ট তোমার এখানে সেখানে বেশি হারিয়ে ফেলে। বাট দ্য হোল কনভারসেশন ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। সো আমার মনে হয় ম্যান সিটির সাথে ও ব্যাপারটা এরকম হতে পারে যে এখনও তো সব টিমের সাথে খেলা হয়নি, সো আসলে তাদের ট্যাকটিক্স আসলেই ফল করেছে কিনা এটা বলার সময় এখন আসেনি। যেই টিমগুলোর সাথে তারা স্ট্রাগল করেছে তাদের সবার সাথে হয়তো তারা সেকেন্ড রাউন্ডে 4 নিলে জিততে পারে। সো উই ডোন্ট নো। অ্যান্ড পেপ গুয়ার্ডিওলা কে আসলে এইসব ব্যাপারে একেবারে বিশ্বাস করা ঠিক না। হি হ্যাজ ডান ইট বিফোর এজ ওয়েল। দেখা গেছে যে ম্যান সিটি এরকম 20-25 ম্যাচ মানে 20-25 না 18টা 20টা ম্যাচ পর্যন্ত স্ট্রাগল করে, দেন দে গো অন লাইক দিস হিউজ 20-25 ম্যাচ উইনিং স্ট্রিক ইন অল কম্পিটিশনস সব কিছু মিলিয়ে। সো ট্যাকটিক্স ম্যান সিটির ফল করেছে এটা যেরকম একটা প্রশ্ন, আমাদের মনে হয় আবার ব্যাপারটা এইভাবেও দেখা যায় যে বাকি দলগুলো ভালো খেলছে কিনা। টেক এ টিম লাইক অ্যাস্টন ভিলা, দে হ্যাভ বিন প্লেইং সুপার ফুটবল আন্ডার উনাই এমরি। তারপর তুমি আরেক ওই হাতেম তাই না ওই রবিনহুড নিউক্যাসল একজনের কাছ থেকে পয়েন্ট নিচ্ছে আরেকজনকে পয়েন্ট দিচ্ছে। সো প্রিমিয়ার লিগে এই জিনিসগুলো আমার মনে হয় অনেক বেশি ফ্লাকচুয়েট করে। এরিক ক্যান চাইম ইন মোর। আমার মনে হয় দুইটা কনসিস্টেন্ট টিম, মোর কনসিস্টেন্ট টিম এই সিজনে আর্সেনাল অ্যান্ড লিভারপুল। বাট বাকি সব ম্যান সিটির কথা বলি বা টটেনহামের কথা বলি
ইউনাইটেড তো ইউনাইটেডই, বা ইভেন যদি নিউ ক্যাসেলের কথা বলি, অ্যাস্টন ভিলা, আই থিঙ্ক অ্যাস্টন ভিলা অলসো গোজ টু দ্যাট ব্র্যাকেট অফ কনসিস্টেন্ট টিমস। বাকি কয়েকটা টিমের মধ্যে দেখা গেছে যে ফ্লাকচুয়েশনটা একটু বেশি। আরেকটা কনসিস্টেন্ট টিম হচ্ছে চেলসি, দে হ্যাভ বিন কনসিস্টেন্টলি অ্যাট নাম্বার 10 সিন্স দ্য বিগিনিং অফ দ্য সিজন প্রবাবলি। বাট এরিক। একটা পয়েন্ট হচ্ছে তোমার ম্যানচেস্টার সিটি, যেই ম্যানচেস্টার সিটি বিগত কয়েক বছর ইংলিশ প্রিমিয়ার লিগ ডমিনেট করেছে, সেই ম্যানচেস্টার সিটির সাথে বর্তমানে অনেক পরিবর্তন আছে, অনেক কিছুর ট্যাকটিক্যালি বলো, সেটা তোমার গেম প্লের দিক থেকে বলো, গেম ম্যানেজমেন্ট দিক থেকে বলো, পেপ গার্দিওলা ইজ কোয়াইট দ্য ক্লেভার ট্যাকটিশিয়ান, আই উড সে। তিনি এসব ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে ম্যাচুরিটির পরিচয় দিয়েছেন। যেভাবে তিনি তার স্কোয়াডে, ফার্স্ট অফ অল বড় বড় প্রশ্ন উঠতে পারে তিনি তার ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লে মেনে করেছেন কিনা, না মেনে করেননি, বাট keeping that aside, having spent that much money, he did deliver that much result because he kept changing his playing style, changing his players, and updating with the current gameplay. গত মৌসুমের পরে এই মৌসুমে যেটা হয়নি, সেটা আমার মনে হয় যে সিটি থেকে একগাদা মিডফিল্ডার যারা গত কয়েক মৌসুমে সিটিতে খুবই ইম্পর্টেন্ট ছিল, তার মধ্যে এক নম্বর হচ্ছে ইলখাই গুন্দোয়ান। তাদের তাদের তারা হচ্ছে ক্লাব ছেড়ে গিয়েছেন, অথবা তারা ইনজুরির কারণে খেলতে পারছেন না। কেভিন ডি ব্রুয়না এই পুরো মৌসুমে 20 মিনিট খেলেছেন এখন পর্যন্ত। সো তার বদলে আসলে দেয়ার ইজ আ লট অফ প্রেশার অন দ্য ওয়ান অর টু প্লেয়ার্স হু আর রিমেইনিং, লাইক রদ্রি and Phil Foden. Phil Foden. Actually, Phil Foden, yes, Phil Foden. But Rodri is, I guess, he's working super hard. So whenever he's not playing, City is essentially fielding a completely raw, untested midfield. So, but then again, still it's a strong team. এবং people should take advantage of it. লিভারপুলে যখন টপ 3টা প্লেয়ার ডিফেন্ডার একসাথে ইনজুর্ড হয়ে গেল, তখন মোটামুটি সব দল এসে অ্যানফিল্ডে একবার করে লিভারপুলকে হারিয়ে গিয়েছিল। এবং একইভাবে চেলসি যখন এখন একটা রকম, তুমি যেটা বলা যে কনসিস্টেন্টলি খারাপ খেলছে, একই সাথে they have been so people are taking advantage of it. So City is I'm sure they're gonna recover if Pep Guardiola stays one more season, but right now they are not the team that dominated Europe 1 year ago or 2 years ago or 3 years ago, or dominated Europe is 1 year ago but dominated England 3 years ago. এটা হচ্ছে আমার পয়েন্ট। আর আরেকটা পয়েন্ট হচ্ছে, লুক এট অ্যাস্টন ভিলা। Aston Villa is a very interesting team to play. Unai Emery, কেন স্প্যানিশ ট্যাকটিশিয়ানরা লা লিগাতে ভালো পারফর্ম করেন, এটা নিয়ে আসলে মনে করো আমার তোমার একটা ট্যানজেন্টে গিয়ে পডকাস্ট করা দরকার। True. Because Unai Emery is showing some really well drilled things. See, maybe you can be a good tactician, but if you have De Bruyne, Ilkay Gundogan and Erling Haaland in your team, you should be winning. Yeah. But try to do that with John McGinn. Try to do that with Tyrone Mings type of player. So, that's something I'm gonna say is very good to see, that there is a very strong level of competition in that Aston Villa squad. So yeah, that's my 2 cents about English Premier League. Again, আমরা আসলে একটা ফোরশ্যাডোইং করে ফেললাম, আমি আর তুমি একটা স্প্যানিশ ট্যাকটিশিয়ান এবং ইংলিশ প্রিমিয়ার লিগ নিয়ে এপিসোড করে ফেলছি কিছুদিনের মধ্যে। Yes, that's going to be coming soon on Madrid Betar Prime. আমরা বাংলাদেশের ফুটবলের আলোচনাটা যাব, তার আগে একটা প্রশ্ন আছে বিয়ন্ড মাদ্রিদ কোশ্চেন। ইংল্যান্ড সিমস টু হ্যাভ হিট আ মিডফিল্ড jackpot with Bellingham and Foden. I'm not gonna read it through if you name Foden in the same sentence as Jude Bellingham. No, that's not happening. Phil Foden doesn't get mentioned in the same sentence as Jude Bellingham. Anyways, আপনি যেই জ্যাকপটের কথা বলছেন, ওই জ্যাকপটের ফোর্ডেন তো মানে ক্লাবেও স্টার্টার না, ন্যাশনাল টিমও স্টার্টার না। সো হাউ ইজ হি পার্ট অফ জ্যাকপট, আই ডোন্ট নো। তুমি তো গ্রেলিশ, পালমার, ম্যাডিসন, yeah, those are good players. Those, I think, এখানে যাদের নাম বলা হয়েছে, বেলিংহাম is in a tier of his own, but Rice is a good player too. Grealish, Palmer, Maddison has fallen off a little bit, but yeah, Foden is, I don't think Foden is as good as any of them. যাই হোক, কোয়েশ্চেনটা হচ্ছে, and other upcoming midfielders flourishing at the same time with pretty decent forward and defense. What's your opinion
England is going to achieve with this team? Is it going to be something special with another huge disappointment like Lampard, Gerrard, Rooney? I'm gonna let Eric speak about it first, and then I'll give my 2 এসব cents. এসব এসব স্বপ্ন দেখার চিন্তা করাই সম্পূর্ণরূপে ভুল। এসব এসব ভুলে গিয়ে আমাদের আসলে ফ্রেঞ্চ এবং জার্মান জাতীয় দলের দিকে তাকিয়ে থাকতে হবে। কারণ এই দল নিয়ে ইংল্যান্ডের সেরা পারফরম্যান্স অলরেডি দেখা হয়ে গিয়েছে আমার, সেটা হচ্ছে 2021 সালের ইউরোর ফাইনালে। দ্যাট ওয়াজ ইট, দ্যাট ইজ দ্য ইংলিশ ন্যাশনাল টিম দ্যাট পিকড, অ্যান্ড দ্যাটস অল দ্যাটস ইট ক্যান হ্যাপেন। এর চেয়ে বেশি আসলে ভয় এবং এর চেয়ে বেশি আসলে স্বপ্ন দেখতে হয় না। ইংলিশ জাতীয় দলের একটা স্বভাব হচ্ছে স্বপ্ন মাটির সাথে মিশিয়ে দেয়া। 2006 সালে, 2 সালে, 10 সালে আমি স্বপ্ন দেখেছিলাম, আমাদের গুলশানে থাকতাম তখন, ছাদে ইংলিশ পতাকা উড়িয়েছিলাম। তারপরে সেই পতাকা কিছুদিনের মধ্যে ভাঁজ করে আবার ঢুকে ফেলতে হলো, বিকজ ডু ইউ নো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ইংলিশ ন্যাশনাল টিম অ্যান্ড দ্য টি ব্যাগ? Tea bag is in a cup. টি ব্যাগ স্টেজ লঙ্গার ইন দ্যাট কাপ। Longer in the cup. Okay. Yes, so that's the English team. আমার আসলে খুব বেশি আশা ভরসা নেই। It's gonna be a disappointment, and this is not gonna be the first disappointment of our time. Yes, এবং আরেকটা ব্যাপার হচ্ছে there are definitely some very ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার্স ইন ইংল্যান্ড, যেমন তোমার যদি কাইল ওয়াকারের কথা বলি ডিফেন্ডার হিসেবে, বা তোমার মিডফিল্ডার হিসেবে জুড বেলিংহামের কথা বলি, স্ট্রাইকার হিসেবে হ্যারি কেনের কথা বলি, বাট ওভারঅল ইংলিশ ফুটবলের আমার মনে হয় মানে পুরো দলটাকে যেভাবে হাইপ আপ করা হয় এটা জাস্ট আই থিঙ্ক প্রিমিয়ার লিগ ট্যাক্স। কারণ তুমি লাইক হ্যারি ম্যাগুয়ারকে দেখানো, মানে ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যানরা ওয়ান ডে হিজ ট্র্যাশ, দি আদার ডে হিজ লাইক বেটার দেন সেরজিও রামোস, প্রাইম সেরজিও রামোস। এবং তুমি ওভারঅল যদি চিন্তা করে থাকো, আই ডোন্ট থিঙ্ক দের ইজ সো মাচ ব্যালেন্স ইন দ্যাট টিম। আর তুমি দেখো ইংল্যান্ডের উইঙ্গারদের লেভেলও, ইয়া গ্রিলিশ ইজ দেয়ার, আই ডোন্ট নো ইফ রাহিম স্টার্লিং স্টিল প্লেজ ফর দ্য ন্যাশনাল টিম, বাট হ্যাঁ, অ্যান্ড অল ইন অল আমার মনে হয় যতটুকু ট্যালেন্ট আছে, গ্যারেথ সাউথগেট ইজ প্রবাবলি নট রিয়েলি দ্য ম্যান টু লিড দ্যাট কাইন্ড অফ ট্যালেন্ট টু গ্রেটার থিংস। সো এই সব কিছু মিলিয়ে আমার মনে হয় আই ডোন্ট সি মাচ ইন দেয়ার, বাট if they do something good in the Euros, it will be because of Bellingham, and that will be good for the Bellingham Ballon d'Or campaign. So I hope they do well for the sake of Bellingham at least. Yeah, I mean, আসলে একটা শেষ কথা এখানে না বললেই হয়। সাউথগেট ইংল্যান্ড কোচ হিসাবে, ইংল্যান্ড ম্যানেজার হিসাবে অনেক ভালো কাজ করেছেন। তিনি ইংল্যান্ডকে ইউরোর ফাইনালে নিয়ে এসেছেন। ইংল্যান্ড ফাইনালে গিয়ে একজন 18 বছর বয়সী খেলোয়াড়কে 5 নাম্বার একটা কাপ ফাইনালে 5 নাম্বার পেনাল্টিতে একজন 18 বছর বয়সী খেলোয়াড়, এবং 4 নাম্বার পেনাল্টিতে আরেকজন 17 বছর বয়সী খেলোয়াড়, যিনি বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা বাদ দিয়ে ইনস্টাগ্রামে পোস্ট এবং বাস্কেটবল খেলোয়াড়দের সাথে ঘোরাঘুরি করছেন। আমি জেডন সানচোর কথা বলছি, এবং ফিফথ ওয়াজ বুকায়ো সাকা। সো this is what happens. That was England at its peak. It was a team that nobody expected to do a lot of things. They did really well. They played that like they had an identity. তারা গোল স্কোর করে, they had a boxed midfield. But আমার মনে হয় তোমার ফ্রান্স 2018 সালে ওয়ার্ল্ড কাপটার মতো আসলে হচ্ছে আমার কাছে হবে এই দলগুলোকে লাগে, যে যখন এই দলগুলোর মধ্যে এতটা স্টারডম নাই তখন তারা খুব ভালো পারফর্ম করে, কারণ দেয়ার ইজ নট আ লট অফ ইগো টু মুভ ফরওয়ার্ড। when you become an 80 million euro player who plays at Manchester United's research team, there is a lot of ego that goes with it. Same with any other team. So has been the death of English national team for a really really long time. এবং 22-এর আরেকটা কথা না বললে নয়, 22-এর ওয়ার্ল্ড কাপে ফ্রান্সের 18-র ওয়ার্ল্ড কাপের বেশিরভাগ খেলোয়াড়ই আসলে অনুপস্থিত ছিল। পল পগবা তাদের মধ্যে 1 নম্বরে। ফ্রেঞ্চ টিম হ্যাড আ স্ট্রিং অফ কোয়াইট আননোন প্লেয়ার্স লাইক অরেলিয়ান চুয়ামেনি, যিনি ওই সিজনে কেবল রিয়ালে জয়েন করলেন। They had a very good run at that time because these players were relatively unknown, and I don't have hopes for them in the next World Cup as well in that way. Yep. বাংলাদেশের ফুটবলের প্রসঙ্গটায় যদি আসি, আই উইল অ্যাকচুয়ালি কিপ ইট শর্ট। ইটস অলওয়েজ গুড টু সি বাংলাদেশের যে পরিমাণ দর্শক আছে এবং
দর্শক যেভাবে তোমার ফুটবল খেলা এনজয় করে, ইটস অলওয়েজ গুড টু সি পিপল এনজয়িং লোকাল টিমস, পিপল এনজয়িং দ্য ন্যাশনাল টিম। বাট আই হ্যাভ সিভিয়ার ডাউটস যে এইটার অ্যাকচুয়ালি জাস্ট এই এনজয় করার বাইরে কোনো ভবিষ্যৎ আছে। লাইক আমাদের লাইফ টাইমে আমরা বাংলাদেশে একটা টপ ক্লাস না বলি, মোটামুটি মনে করো মিডল ক্লাস লেভেলের লিগ, যেখানে ভালো ফ্যাসিলিটিস আছে, ভালো মাঠ আছে, ভালো প্লেয়ার প্রতিনিয়ত পাইপলাইন থেকে আসছে যারা ন্যাশনাল টিমে ভালো খেলার কারণে সুযোগ পাচ্ছে, দেশীয় কোচেরা তোমার ভালো কাজ করার সুযোগ পাচ্ছে, এবং দেশীয় ক্লাবগুলো জাস্ট নট ফর দ্য সেক অফ দেয়ার ওন মার্কেটিং, অ্যাকচুয়ালি ফুটবলের ভালোর জন্য শুধু একটা দুইটা ক্লাব না, সব ক্লাব একসাথে এগিয়ে এসে কাজ করছে। এই জিনিসগুলো শুনতে তোমার ইউটোপিয়ার মতো মনে হচ্ছে, বিকজ দ্যাটস হোয়াট ইট ইজ। আই ডোন্ট থিঙ্ক এই জাগরণটা ওই পর্যন্ত যাবে, অ্যাটলিস্ট আমার লাইফ টাইমে। যদি আমার লাইফ টাইমে যায়, আই উইল বি ভেরি হ্যাপি টু বি অনেস্ট। বাট এর বাইরে আমার মনে হয় দিস মে জাস্ট বি আ টেম্পোরারি হাইপ, বা টেম্পোরারি হাইপ না হয়ে ইফ ইটস অ্যাকচুয়ালি সামথিং সাবস্ট্যান্সিয়াল, আই উইল বি ভেরি হ্যাপি। বাংলাদেশের ফুটবল সাংবাদিকতায় এখন অ্যাকচুয়ালি একটা নতুন জোয়ার এসেছে, যেটা খুবই ভালো, অ্যান্ড আই এনজয় ইট লট। আমাদের কেউ যদি ফুটবলের জার্নালিস্টদের দেখেন এবং অপর পাশে আমাদের ক্রিকেটের জার্নালিস্টদের দেখেন, আকাশ পাতাল ডিফারেন্স ইন দেয়ার অ্যাপ্রোচ টু দ্য গেম। তারা কিভাবে কথা বলেন, তারা কিভাবে খেলাটা নিয়ে কাজ করেন, গবেষণা করেন, কিভাবে প্রেজেন্ট করেন। সো যেগুলো ভালো হচ্ছে সেগুলোর কথা বলতেই হবে, দেয়ার আর লট অফ গুড থিংস হ্যাপেনিং। বাট এই জিনিসগুলোকে আসলে, মানে এই জিনিসগুলো তো নিয়ন্ত্রিত একটা জায়গা থেকে। সো যারা নিয়ন্ত্রণ করছেন তারা এই ভালো জিনিসগুলোকে কত দূরে আগাতে দিবেন, এটা আসলে তাদের সদিচ্ছার উপর ডিপেন্ড করে। এই সদিচ্ছাটা মানে ওই নিয়ন্ত্রণকারী জায়গাটা থেকে কখনো আমাদের লাইফ টাইমে আসবে বলে অন্তত আমার মনে হয় না। এরিক, তোমার ইফ ইউ হ্যাভ এনিথিং এলস টু সে। বাংলাদেশ ফুটবল নিয়েও আমি আসলে খুব বেশি আশাবাদী নই। আমি তোমার বাংলাদেশ ফুটবল নিয়ে আশাবাদী নই। এটা তুমি আসলে তুমি খুবই সুন্দর করে তোমার সবগুলো পয়েন্ট তুলে ধরেছো। আমার সবচেয়ে বড় পয়েন্টটা হচ্ছে, আমাদের দেশে ফুটবল সবচেয়ে জনপ্রিয় খেলা নয়, আমাদের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট। এবং যখন একটা খেলা জনপ্রিয় হয়, যখন একটা খেলার খেলোয়াড়রা রাতারাতি তারকা খ্যাতি এবং এসেনশিয়ালি রাজকুমার খ্যাতি পেয়ে যান, যাকে বলে when they are treated like princess of the country, they at the end of the day football বা ক্রিকেট, these are all performing arts in some way, right? Yeah. It's so তাদেরকে যখন তুমি এর চেয়ে মানে বড় করে সম্মান দিচ্ছ, তাদেরকে you are making them as the head of people, it creates it becomes a beast that's bigger than the game itself. তো বাংলাদেশ ক্রিকেটের সাথে যেটা হয়েছে, এটা আসলে বাংলাদেশ ফুটবল যত বড় হবে, it's gonna be something like that. And it's gonna be hard going through that, কারণ ক্রিকেটে আসলে 10টা দলের সাথে খেলা হয়, আর ফুটবলে খেলা হয় 190টা দলের সাথে। So it's a bigger investment. You have to invest a generally significant amount of money in order to build these things. এবং এটা আসলে একটা পুরো জেনারেশনের ব্যাপার। আইসল্যান্ডের মতো দল ফুটবলে যথেষ্ট পরিমাণ ইনভেস্টমেন্ট করেছিল, বাট দে স্টিল হ্যাড আ হেলদিয়ার লাইফস্টাইল দেন বাংলাদেশি ফুটবলার্স, বাংলাদেশি পিপল। তো হেলদিয়ার লাইফস্টাইল থেকে শুরু করে লাগেছে, আমরা আসলে এত দিকে পিছিয়ে আছি যে তোমার এটা একটা না হয়তো 2 থেকে 3টা জেনারেশন লাগবে তুমি যদি আসলে ফুটবলকে বড় করতে চাও। ইন দ্য মিন টাইম যেরকম চলছে চলুক, হয়তো দুর্নীতি যদি একটু কম হয়, যদি লিগটা ভালো মতো হয়, তাহলে মানুষজন দেখবে, না হলে এটা আসলে হারিয়ে যাবে আর কি খেলাটা। আমরা শেষ করব যেটা বলেছিলাম এরিক, মিগেল গুটিয়েরেজের আলোচনা দিয়ে। মিগেল গুটিয়েরেজকে নিয়ে অনেক প্রশংসা হচ্ছে, অনেক কিছু হচ্ছে আজকে। মিগেল গুটিয়েরেজকে প্রথম যিনি সুযোগ দিয়েছিলেন, সেটা আমাদের ভুলে গেলে চলবে না। সেই কোভিড মার্জিত সিজনে জিনেদিন জিদানের হাত ধরে হচ্ছে তার রিয়াল মাদ্রিদের প্রথম একাদশে ঢোকা হয়েছিল। প্রথম একাদশে না, অ্যাকচুয়ালি বদলি হিসেবে নেমেছিলেন। বাট যাই হোক, মিগেল গুটিয়েরেজ এখন জিরোনায় খেলেন। জিরোনায় তিনি গতকালকে বার্সেলোনার সাথে অনেক ভালো খেলেছেন, গোল করেছেন, এবং জিরোনার 4th গোলটাতেও অ্যাকচুয়ালি তার একটা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের কারণেই 4th গোলটা বের হয়। ওভারঅল তাকে নিয়ে অনেক আলোচনা পর্যালোচনা হচ্ছে। এই আলোচনা পর্যালোচনার পরের ধাপ হচ্ছে যে ফ্রান গার্সিয়াকে আর তাকে পরবর্তী সিজনে খেলানো যায় কিনা একসাথে, বা তাকে ফিরিয়ে আনা হবে কিনা। তার তোমার একটা বাইব্যাক ক্লজ আছে, যেটা মাত্র 8 মিলিয়ন ইউরো দিয়েই হচ্ছে রিয়াল মাদ্রিদ চাইলে অ্যাক্টিভেট করতে পারে। আই হ্যাভ নো ইস্যুস উইথ অল অফ দিস, বাট এই সবগুলো সেন্টেন্সই শুরু হওয়া উচিত যদি আলফোনসো ডেভিসকে না কেনা যায়, এই ফ্রেজটা দিয়ে। সো যদি আলফোনসো
ডেভিসকে কেনা যায়, দেন ইউ গো অ্যান্ড বাই আলফনসো ডেভিস বিকজ হি ইজ দ্য বেস্ট লেফট ব্যাক ইন দ্য ওয়ার্ল্ড। যদি বেস্ট লেফট ব্যাক ইন দ্য ওয়ার্ল্ডকে পাওয়া না যায়, তখন আমরা মিগেল গুটিরেসকে ফিরিয়ে আনা যায় কিনা, তাকে ফ্রান গার্সিয়ার সাথে কম্পিট করতে দেওয়া যায় কিনা, কিংবা এডওয়ার্ডো কামাভিঙ্গাকে পার্মানেন্টলি লেফট ব্যাকে শিফট করে মিডফিল্ড যেভাবে আছে সেভাবে চলতে দেওয়া যায় কিনা। আই থিঙ্ক এগুলো নিয়ে আলোচনা করতে পারি, বাট all of these sentences have to start with যদি আলফনসো ডেভিসকে কেনা না যায়। গ্রেট পয়েন্ট মেহেদি। আমার আসলে এক ছোটখাটো এখানে আমার নতুন করে অ্যাড করা কিছু নেই। উই অলরেডি হ্যাভ আ গুড লেফট ব্যাক ইন আওয়ার হ্যান্ড। আমাদের it's great to have players honestly, but in a more real sense, we'd like to buy the best left back that's in the world, that's available, and that's Exactly. Alphonso Davies. সেটা না হওয়া পর্যন্ত আসলে no point in pushing this Miguel Gutierrez game. I would rather see him play well and become a great player. আশরাফ হাকিমের মতো যদি তিনি একদিন হচ্ছে তোমার বড় একটা ক্লাবে বড় খেলতে পজিশনে যেতে পারেন, I will be the happiest because the game started over here. But Real Madrid is not that in that situation যেখানে তুমি হচ্ছে ফরওয়ার্ডদের পরে লেফট ব্যাকদের, রাইট ব্যাকদের, সেন্টার ব্যাকদের সবাইকেই তুমি হচ্ছে 17 বছর বয়সে কিনে ডেভেলপ করিয়ে তারপরে একদিন জিতবে। This is not how it works. You have to buy a full product at some point. ইয়েস, এবং আরেকটা ব্যাপার হচ্ছে তোমার মিগেল গুটিরেজের ব্যাপারে এখন আমরা যে হাইপটা দেখতে পাচ্ছি, ফ্রান গার্সিয়া ওয়াজ গোয়িং থ্রু দি এক্সাক্ট সেম থিং লাস্ট সিজন, প্রবাবলি ইভেন I বেটার, remember. and we brought him and then we are like setting him on the bench for probably the worst midfielder in worst left back in elite football right now, Ferland Mendy. So our club is a strange one. Anyways, দর্শক যারা আজকে সময় নিয়ে আমাদের কথা শুনলেন, মাদ্রিদ বেতার প্রাইমের প্রশ্নগুলোর আমরা উত্তর দিলাম, মিগেল গুটিরেজকে নিয়ে, জিরোনাকে নিয়ে কিছু আলোচনা করলাম। মাদ্রিদ বেতার প্রাইমের রেজিস্ট্রেশনটা আমরা বলেছিলাম আমরা খুলে দিব, বাট আসলে ব্যস্ততার কারণে এখনও খুলে দেওয়া হয়নি। সেটা খুব শীঘ্রই খুলে দেওয়া হবে ঘোষণা সহ। আশা করছি ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। Take care, everyone.